আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে পৌনে 11টা পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এছাড়া জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে বলে জানানো হয়। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে। শনিবার দিবাগত রাত 3:30টায় রাজধানীর শাহবাগের জমায়েতে এই ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ সময় তারা সরকারের কাজের দিকে নজর রাখবেন। এ সময় শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে হাসনাত সবাইকে যার যার বাসায় চলে যেতে বলেন। তার বক্তব্যের সময় এনসিপির অন্য নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ প্রভৃতি সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে 3টার দিকে শাহবাগে আসেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। সেখানে তিনি বলেন, কোনো ক্ষমতাসীন মহল চাইলেও ছাত্র জনতা ভবিষ্যতে কোনোদিন কোনো স্বৈরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করবে না। এদিকে গ্যাজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আগামীকাল সোমবার কমিশনারদের সাথে এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান সিএসি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের গ্যাজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। যদি কাল গ্যাজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে বছর করা এক প্রশ্নের জবাবে রোববার তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, আমি বিশ্বাস করি না যে বিশ্বের কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তাতে দুঃখ প্রকাশ করবে। শফিকুল আলম আরও বলেন, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহ্য সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ফলে শুধু অফলাইনে নয়, অনলাইন জগতেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সরকারের এমন সিদ্ধান্তের পর আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় রয়েছে সংস্থাটি। রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। 4 দিনের লড়াই শেষে পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশী ভারত ও পাকিস্তান শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সীমান্তে আবার গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, লড়াইয়ের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হতে দেখা গেছে। রাতের আধারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় হতে দেখা যায়। এরপরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে এর যে কোনো পুনরাবৃত্তি কঠোরভাবে মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং গোলাগুলির জন্য তারা ভারতকে দায়ী করেছে। গত সপ্তাহে বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এরপরই দেশ দুটির মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। 4 দিন সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে 3 বছর যুদ্ধের পর আগামী 15ই মে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রোববার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান। তারপর দীর্ঘ এই যুদ্ধে কয়েক হাজার সেনা নিহত হয়েছেন।
পুতিন বলেন, ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিচ্ছে রাশিয়া। এই আলোচনার উদ্দেশ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। রোববার ভোরে ক্রেমলিন থেকে পুতিন বলেন, কিয়েভকে কোনো পূর্বশর্ত ছাড়াই পুনরায় সরাসরি আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি। কিয়েভ কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনার প্রস্তাব দিচ্ছি। পুতিন বলেন, আলোচনার সুবিধার্থে রোববার তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে কথা বলবেন। এই আলোচনা যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে। এ বিষয়ে জানতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে সংবাদ সংস্থাটি তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য জানতে পারেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এখন প্রশ্ন, দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল কবে থেকে শুরু হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে 15ই মে। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে পিএসএল শুরু করতেও তোড়জোড় শুরু হয়েছে, তবে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেনি। বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, যুদ্ধ বন্ধ হয়েছে। এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। গত 8 মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, পিএসএল এর বাকি 8টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হতে পারে। বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখার জন্য ও দেশি খেলোয়াড়দের প্রস্তুত রাখতে 6টি ফ্র্যাঞ্চাইজিকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।